নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব উপেন মান্নার লেখা গল্প ডাকিনী ভিলার চতুর্থ পর্ব। হঠাৎ খেয়াল হলো জানালাগুলো সব বন্ধ। আমি এগিয়ে গিয়ে একটা জানালা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে মুখে আছড়ে পড়ল। বুঝলাম আকাশে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তারই আভাস ভেসে আসছে হাওয়ার সঙ্গে। জানালা দিয়ে বাইরে উঁকি মেরে দেখবার চেষ্টা করলাম। জানালা দিয়ে বাইরে উঁকি মেরে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। গাঢ় অন্ধকারে ভরে আছে চারিদিক। জানালাটা বন্ধ করে ফিরে এসে বিছানায় বসতে যাবেও হঠাৎ একটা তীব্র হৃদয় বিদারক করুণ আর্তনাদ আমাকে সচকিত করে তুলল। একটা অমানসিক করুণ আর্তনাদ। জীবনে আমি কোনো দিনই এমন ধারা করুণ আর্তনাদের শব্দ শুনিনি। করুণ সুরের আর্তনাদ হলেও সেই আর্তনাদের মধ্যে একটা বীভৎসতার লক্ষণ সুপরিস্ফুট ছিল। যে বাড়িতে একমাত্র হরি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি বাস করে না, সেই বাড়িতে এমনভাবে কাঁদে কে? বিশেষ করে মেয়েলি সুরের কান্না। তবে কি হরি কোনো কিছু গোপন করছে আমার কাছে? আমি কেমন যেন মরিয়া হয়ে উঠলাম। দরজা খুলে ছুটলাম সেই আর্তনাদ মিশ্রিত কান্নাকে অনুসরণ করে। বারান্দা দিয়ে কিছু এগোতেই মনে হলো পাশের ঘর থেকে ভেসে আসছে সেই শব্দ। কিন্তু আমি দরজার সামনে দাঁড়াবা মাত্রই সব কিছু থেমে গেল। নিমেষে বিরাজ করতে লাগলো এক অদ্ভুত নিস্তব্ধতা। চারিদিক ঘিরে যেন একটা থমথমে ভাব অনুভব হতে লাগলো। রহস্য জালে যেন আরো গভীরতর ভাবে জড়িয়ে পড়লাম। এখন আমার কি করা উচিত? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। নিজের ঘরে ফিরে যাব অথবা কান্নার উৎসকে খুঁজে দেখব? ভাবতে গিয়ে মনে হলো সকাল থেকে এই গভীর রাত অবধি যখন কোনোরূপ বিপদে পড়তে হয়নি, তখন হয়তো কোনোরূপ বিপদ আমাকে স্পর্শ করবে না। মনে হওয়া মাত্রই সামনের দরজাটা ঠেলে খুলে ফেললাম। দরজা খোলা মাত্রই যে দৃশ্য ফুটে উঠল চোখের সামনে, তা যেমন বিস্ময়কর তেমনি ভয়াবহ। শিরায় শিরায় বয়ে গেল রক্ত ঠান্ডা হিমেল প্রবাহ। স্নায়ুবৎ শিরায় শিরায় বয়ে গেল রক্ত ঠান্ডা হিমেল প্রবাহ। স্নায়ুবৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। ঘরের ঠিক মধ্যিখানে একটি কাচের আধারে শুয়ে আছে একটি সুন্দরী রমণী। কফিনের আকারে তৈরি হলেও আধারটি ঠিক কফিন নয়। স্থির দৃষ্টি মিলে সে চেয়ে রয়েছে আমার দিকে। নিষ্পলক প্রাণহীন চোখ দুটি সতেজ এবং জীবন্ত বলে মনে হতে লাগলো। সে দৃষ্টিতে যেন সম্মোহনের মন্ত্র ছিল। আমি একদৃষ্টে তাকিয়ে রইলাম সেই দিকে। চোখ ফেরানো দুষ্কর হয়ে উঠল আমার কাছে। মেয়েটির সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা, কেবলমাত্র মুখমণ্ডলটুকু ছাড়া। প্রাচীন মিশরে মমি করে যেমন দেহগুলোকে সংরক্ষিত করা হতো, প্রায় ঠিক সেই
সেইভাবেই মেয়েটির দেহটিকে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। চোখের মণি থেকে যেন একটা ক্ষুধার্ত শানিত রশ্মি নির্গত হয়ে আমাকে অলক্ষ্যে লেহন করে চলছিল। দেহটুকু বাদ দিয়ে কেবলমাত্র মুখমণ্ডলীটিতে দৃষ্টি নিবদ্ধ রাখলে মনে হবে একজন সুন্দরী যুবতী তার শয্যা থেকে নিরীক্ষণ করছে আগন্তুক মানুষটিকে। বেশিক্ষণ সেই দৃষ্টির সামনে থাকা যায় না, শিরশির করে ওঠে শরীর। অদম্য মনের জোরে চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। মুহূর্তে মনে হলো আমি যেন এক দুরন্ত অদৃশ্য এক শক্তির বাঁধন ছিঁড়ে নিজেকে মুক্ত করতে পেরেছি। যদি না পারতাম, জানি না তাহলে আমার পরিণতি কি হতো। সে যাই হোক, মেয়েটির মধ্যে, বিশেষ করে তার ওই অন্তর্ভেদী দৃষ্টির মধ্যে ভয়ানক এক সম্মোহনী শক্তি ছিল, সে কথা অস্বীকার করতে পারলাম না। কিন্তু এই হরিনারায়ণ তাহলে মেয়েটিকে এখানে রেখেছে কেন? মিশর দেশের মমি হলে না হয় বুঝতে পারতাম যে হরির একটা ছবি আছে। এ তো দেখছি আমাদের বাঙালি ঘরের মেয়েদের মতোই চেহারা। আর যদি মমি করে মেয়েটিকে রাখা হয়ে থাকে, তবে তার মুখমণ্ডল, এমনকি তার মাথার চুলগুলো পর্যন্ত খুলে রাখার অর্থ কি হতে পারে? ভীষণ শব্দে একটা বাজ পড়ল। বৃষ্টি পড়তেই শুরু করেছে। ঠান্ডা জোলো হাওয়া এসে লাগছে আমার গায়ে। বজ্রপাতের শব্দে জরাজীর্ণ বাড়িটা কেঁপে কেঁপে উঠল। আমি নিজের কামরায় ফিরে যাওয়ার পূর্ব মুহূর্তে আর একবার দৃষ্টিপাত করলাম ঘরের ভেতরটায়, আর সেই মুহূর্তে প্রচণ্ডভাবে চমকে উঠলাম। জীবনে এতটা চমক বোধ করি কোনোদিন আসেনি। আর সেই রকমের সাথে সাথে একটা ভয়াল করাল ছায়, যেন আমার মানসিক চিন্তাধারাকে ওলট পালট করে দিতে চাইছিল। দুহাত দিয়ে আমার দুটি চোখকে ভালো করে রগড়ে নিয়ে দেখতে চেষ্টা করলাম, আমি কি স্বপ্ন দেখছি অথবা আমার মনের ভ্রম, কোনটা? কিন্তু না, যা দেখছি তা সত্য। একটু আগে মেয়েটির যে চক্ষু দুটির বর্ণনা দিয়েছিলাম, সেই চোখ দুটো আর খোলা নেই। তার পরিবর্তে সেই কাচের আধারের মধ্যে শায়িত রয়েছে সেই মেয়েটি। তার চোখ দুটি তার বোঝা, এবং মেয়েটির মুখে ফুটে আছে মৃদু হাসির ঝলক। যে ঠোঁট দুটি বন্ধ ছিল তাও যেন ঈষৎ ফাঁক হয়ে পড়েছে। টকটকে লাল দুটি ঠোঁটের ফাঁকে দেখা যাচ্ছে মেয়েটির সারিবদ্ধ সুন্দর দাঁতের বাহার। সাহসেরও একটা সীমা আছে, যে সীমা আমার বোধহয় ছাড়িয়ে গেছে। মনে হলো এক ছুটে ফিরে যাই নিজের ঘরে, কিন্তু পা দুটো অচল অনড় হয়ে তাদের অবস্থা জানিয়ে দিল। সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কাচের কফিনটার দিকে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলক এসে ঘরের সব কিছুকে মাঝে মাঝে ঝলসে দিয়ে যাচ্ছে। আমি দেখছি আমাকে যেন দেখতেই হবে, না দেখে আমার উপায় ছিল না। কাচের সেই কফিনটা মনে হলো যেন একটু নড়ে উঠল। পরক্ষণেই উপরের ডালাটা দুভাগ হয়ে খুলে গেল। তারপরই সেই শায়িত সুন্দরীর চোখের পাতা দুটো খুলতে লাগলো ধীরে ধীরে। তার সেই ভয়ঙ্কর রক্ত শীতল করা চাউনি দিয়ে
আবার যেন সে আমাকে লেহন করে চলল। সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা থাকা সত্ত্বেও মেয়েটি উঠে বসলো কফিনের মধ্যে। রক্তবর্ণ জিভ বার করে কয়েকবার ঠোঁট দুটোকে ভিজিয়ে নিয়ে কফিনের ডালার উপর হাত দুটো প্রসারিত করে নিজেকে কফিনের বাইরে নিয়ে এলো সে। মেয়েটি এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। তার চোখ দুটো কিসের আনন্দে চকচক করে উঠছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো যখন তার চোখের ওপর এসে আছড়ে পড়ছে, তখন আরো উজ্জ্বল হয়ে উঠল তার বীভৎস চাউনি। যেন আগুনের ফুলকি ঠিকরে বেরুচ্ছে চোখ দুটো থেকে, আর সেই আগুনের হলকায় আমি যেন দগ্ধ হতে চলেছি। অনেকটা কাছে সে এগিয়ে এসেছে। এতক্ষণ তার ঠোঁট দুটো ছিল বন্ধ, এবার হঠাৎই খুলে গেল তার ঠোঁট। লকলকে লাল জিভ বেরিয়ে এলো তার মুখগহ্বর থেকে। সেই ভয়ঙ্কর মূর্তির দিকে তখনও আমি চেয়ে আছি নিষ্পলক দৃষ্টি মেলে, নির্বাক বোধ শক্তিহীন হয়ে। আমার নিজের বলতে করণীয় যেন কিছুই নেই। মেয়েটি আরো এক পা এগিয়ে এসেই চিৎকার করে উঠল। মনে হলো কেউ যেন করুণ সুরে বিলাপ করে চলেছে, কিন্তু বড়ই তীব্র সে স্বর কানের মধ্যে প্রবেশ করে মানুষকে দিশে হারা করে তোলে। মনে পড়ল এই রকম অমানসিক বিলাপের সুর শুনতে পেয়েছিলাম এখানে আসার পথে, এবং আরও একবার বাড়িতে প্রবেশ করার প্রাক্কালে। মেয়েটির ঠোঁট দুটি ধীরে ধীরে কাঁপছে, আর সেই ঠোঁটের ফাঁক দিয়ে বেরোচ্ছে এই অপ্রাকৃত শব্দধ্বনি, যে ধ্বনিকে একজন মহিলার ক্রন্দন ধ্বনি বলে মনে হয়। আমি যেন এতক্ষণ তন্ময় হয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম নিজের সত্তাকে। হঠাৎ এই বুক কাঁপানো ধ্বনি আমার সম্বিত ফিরিয়ে আনলো। আমার মনে হলো আমি যেন এক অদ্ভুত জগৎ থেকে হঠাৎ নিজের জগতে ফিরে এসেছি। মেয়েটি এগিয়ে আসছে আমার দিকে, নিষ্পলক চোখে ঝরছে তার আগুনের হলকা, যেন এক মূর্তিমতী অভিশাপ। ডাকিনী হয়ে ছুটে আসছে তাজা তাজা রক্ত চুষে খাওয়ার উল্লাসে, আনন্দে। আরো কাছে এগিয়ে এলো ওই ভয়ঙ্করী ডাকিনী। লোভাতুর হিংস্র চোখ দুটি তার আরো বড় হয়ে উঠল। জিভ বার করে একটা টকাস করে শব্দ করলো সে। ব্যান্ডেজ দিয়ে বাঁধা হাত দুটো প্রসারিত করলো আমার দিকে। আমি সব ভয়ে পিছিয়ে এলাম দুপা। জড়তা আমার আগেই দূরীভূত হয়েছিল, ফিরে এসেছিল মানসিক স্থিরতা। ছুটে যে পালাবো সে সময়টুকুও ছিল না। রক্তপিপাসু ডাকিনী তখন প্রায় একেবারে সামনাসামনি এসে গেছে। আমি আরো কয়েক পা পিছিয়ে গেলাম, কিন্তু আমার দৃষ্টি মুহূর্তের জন্য অন্যদিকে না ফিরিয়ে পেছন দিকে সরে যেতে থাকলাম। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে সে লাফ দিয়ে পড়বে আমার ঘাড়ে। সুতরাং মনকে দৃঢ় করে প্রস্তুত হলাম। প্রয়োজন হলে সর্বশক্তি নিয়োগ করেও ওর আক্রমণকে প্রতিহত করতে হবে। আর কথাটাও জানি, আমার সাহস হারালে চলবে না, মনকে কঠিন করে রাখতে হবে। সাহস হারালে মৃত্যু অবধারিত, বুঝতে পারলাম। পিছন হাঁটতে গিয়ে হঠাৎ লোহার রড দেখতে পেলাম, পাশেই রয়েছে পড়ে। চোখের পলক পড়ার থেকেও দ্রুত বেগে কুড়িয়ে নিলাম সেই রডটি। মনটা দ্বিগুণ উৎসাহে ভরে উঠল।
রড হাতে নিয়ে স্থির দৃষ্টি মেলে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আর এক পা অগ্রসর হলেই ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব। তা সে অশরীরী ডাকিনী অথবা রক্ত মাংসের মানুষ যেই হোক না কেন। তা সে অশরীরী ডাকিনী অথবা রক্ত মাংসের মানুষ যেই হোক না কেন। Just a minute, okay? Wait. Sorry. ঘর থেকে বেরিয়ে এসেছিলাম বারান্দায়। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে চলছিল ঝড়ের তাণ্ডব, কিন্তু কোনো দিকেই তখন আমার হুঁশ ছিল না। মেয়েটির একজোড়া অস্বাভাবিক চোখের তারায় তখন আমার মন প্রাণ নিবদ্ধ। জলের ঝাপটা এসে আছড়ে পড়েছে আমার গায়ে, সর্বাঙ্গ ভিজে উঠেছে এরই মধ্যে। এক ঝলক বিদ্যুতের আলো এসে পড়ল মেয়েটির মুখে। সে একটা অস্বাভাবিক চিৎকার করে লাফিয়ে পড়ল আমার দিকে। ক্ষিপ্র বেগে পিছিয়ে এলাম কয়েক পা। মেয়েটি লক্ষ্যভ্রষ্ট হলো। একটুর জন্যে ওই দানবীর কবল থেকে নিজেকে বাঁচাতে সমর্থ হলাম বটে, কিন্তু সে যেন আরো ক্ষিপ্র হয়ে উঠল। তার মুখের চেহারা হলো আরো ভয়ঙ্কর। লকলকে জিভ বেরিয়ে এলো তার মুখ থেকে রক্তের নেশায়, যেন সে উন্মাদ হয়ে গেছে। আমি আর মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে দৃঢ় মুষ্টিতে লোহার রডটি মেয়েটির মাথা লক্ষ্য করে উঁচিয়ে ধরলাম। আর একটি পা অগ্রসর হলেই আমি ওর মাথাটা গুঁড়িয়ে থেতো করে দেব। উত্তেজনায় তখন আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। হরির বাড়িতে এসে শেষ অবধি যে এমনি এক মারাত্মক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে ভাবতেই পারিনি। মেয়েটি আরেক পা এগিয়ে আসতেই আমি সজোরে লোহার রডটা ওর মাথা লক্ষ্য করে চালিয়ে দিলাম, কিন্তু পর মুহূর্তেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম ঘটনার আকস্মিকতায়। যেই মুহূর্তে আমি রডটা চালিয়ে দিলাম মেয়েটির মাথার দিকে, ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে হরিনারায়ণ এসে রডটা ধরে ফেলল। আর এক সেকেন্ড দেরি হলে হয়তো মেয়েটির মাথা দুফাক হয়ে যেত রডের আঘাতে। হরিকে দেখে মেয়েটি যেন কু করে এতটুকু হয়ে গেল। হরি কোনো বৃথা না বলে মেয়েটির দিকে ভর্ৎসনার চোখে তাকিয়ে আদেশের সুরে বললে, তোমাকে অনেকবার সাবধান করে দিয়েছি ইলা, যে তুমি কখনোই আমার বন্ধু বান্ধবদের প্রতি অসদাচরণ করবে না, কিন্তু আমি খুবই দুঃখিত তোমার ব্যবহারে। ছি ছি, যাও, নিজের ঘরে ফিরে যাও। ইলা সুরসুর করে ঘরের মধ্যে ঢুকে গেল। হরি আমার দিকে ফিরে বলল, তুমি দাদা বাইরে বেরিয়েছো কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থাকা নিরাপদ নয়। তোমার ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি এখনই আসছি। বলেই হরিনারায়ণ ঢুকে গেল ইলার ঘরের মধ্যে। আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম। হঠাৎ একটা প্রকাণ্ড কৌতূহল মনটাকে উতলা করে তুলল। হরি কি করছে ইলার ঘরে? আমাকে তো দেখতেই হবে।
আমি নিজের ঘরের দিকে না গিয়ে ফিরে চললাম ইলার ঘরের দিকে। চুপিসারে ঘরের বাইরে থেকে ভিতরের দিকে তাকাতেই এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। হরির চোখ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছে, হাতে একটা প্রকাণ্ড চাবুক, আর সেই চাবুক দিয়ে ইলাকে সপাসপ মেরে চলেছে। ইলার মুখ দিয়ে বেরিয়ে আসছে করুণ আর্তনাদ, যে শব্দ আমি এর আগেও কয়েকবার শুনেছি। হরিকে বলতে শুনলাম, শোনো ইলা, আমি চাই না তুমি আমার আদেশকে অমান্য করো। তোমার যা প্রয়োজন আমি সব সময়ই তা জুগিয়ে চলেছি, কিন্তু তা সত্ত্বেও যদি তুমি লোভের মাত্রা বাড়াতে চাও তার ফল ভালো হবে না। যাও, তোমার জায়গায় ফিরে যাও। ইলা কোনো কথা না বলে সেই কাচের বাক্সের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। হরি কয়েকটি জীবন্ত মুরগি সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে ডালাটা বন্ধ করে দিল। আমি লঘু পদক্ষেপে দ্রুত ফিরে এলাম নিজের ঘরে। বিছানায় শুয়ে চিন্তা করলাম, একটু আগে যা দেখলাম তা কি সত্য? বাস্তবের সঙ্গে এই ঘটনার মিল কতটুকু? অথবা আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখে চলেছি? মেয়েটি কে? আর এই মেয়েটিকে ওই অবস্থায় রাখার মানেই বা কি? ইলা কি জীবিত অথবা সে মৃত? কোনটা ঠিক? সাধারণ মানুষের সঙ্গে ওর মিল কোথায়? হাজার প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসছে, কিন্তু সমাধান করার মতো কোনো সূত্রই আমি পাচ্ছিলাম না। একমাত্র হরিকে পেলে তার কাছ থেকে জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো রাস্তাই দেখতে পেলাম না। জীবন্ত মুরগিগুলোকে কেন ইলার সঙ্গে রাখা হলো, ওই কথাটা ভেবে খুবই অবাক হয়েছি, কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারছি না। মাঝে মাঝে এক আশঙ্কা গুড়গুড় করে উঠছিল মনের মধ্যে। অনুভব করছি আমার চারিদিকে যেন এক অশুভ ইঙ্গিত একযোগে তাদের ঐক্যতান শুরু করেছে, কিন্তু আমার ঠিক এই মুহূর্তে করণীয় বলে কিছু নেই। হরির আতিথ্য গ্রহণ করেছি, হরি এখন আমার ভরসা। খট করে একটা শব্দ হতেই ফিরে তাকালাম পাশের জানলাটার দিকে। একটা দমকা হাওয়া যেন ছুটে এলো। আমি কিছু একটা দেখবার আগে দপ করে নিভে গেল ঘরের আলো। কিন্তু ওটা কি? ওই যে খোলা জানলার ঠিক বাইরে একজোড়া চোখ জ্বলন্ত অঙ্গারের মতো জল জল করে জ্বলছে। হিংস্র রক্তলোভী পৈশাচিক উল্লাস যেন ঝরে পড়ছে ওই দৃষ্টি থেকে। অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছি শুধু একজোড়া অগ্নিবিন্দু, আর একটু বাদেই যেন সে আমাকে গিলে খেয়ে ফেলবে। যদিও অন্ধকারের মধ্যে শরীরের কোনো অংশই দেখতে পাচ্ছিলাম না, তবু যেন মনে হচ্ছিল ওর বিরাট হা আমাকে গ্রাস করবে। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুততর হয়ে উঠছে আমার। কি করব, অথবা আমার করণীয় কি হতে পারে, কিছুই মগজে আসছিল না। আমাকে কেউ যেন পাথরের সঙ্গে বেঁধে রেখে আমার নড়বার চড়বার ক্ষমতা লুপ্ত করে দিয়েছে। সেই ভয়ঙ্কর চোখজোড়া আমার আরো কাছে চলে এসেছে। এক
অসহনীয় অবস্থায় অন্ধকারের মধ্যে আমি এক অজানা শত্রুর সামনে দাঁড়িয়ে। এইবার হয়তো সে ছিঁড়ে খাবে আমাকে তার হিংস্র ধারালো নখ দিয়ে। সপং করে একটা শব্দ হলো। শব্দের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম জ্বলন্ত চোখ জোড়া যেন সেই আগেকার দুটি হারিয়ে ফেলেছে। ফুটে উঠেছে একটা ভয়ার্ত ছায়া। ধীরে ধীরে সে সরে যেতে লাগলো জানলার দিকে। সেই মুহূর্তে এক ঝলক বিদ্যুতের আলো ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। এক লহমায় দেখতে পেলাম একটা বিরাটাকায় কালো ছায়া সরাত করে জানলার ফাঁক দিয়ে গলে গেল। ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে হরিনারায়ণ, হাতে রয়েছে সেই লম্বা চাবুক। ভেসে এলো হরির কণ্ঠস্বর, অন্ধকারের মধ্যে বসে রয়েছো কেন দাদা? টেবিলের তলায় একটা হ্যারিকেন আছে, জেলে দাও। বৃষ্টির জলে বাড়ির লাইট ফিউজ হয়ে গেছে। সম্বিত ফিরল হরির কথায়। এতক্ষণ যেন আমি আমার নিজের মধ্যে ছিলাম না। হরির কথায় কোনো জবাব না দিয়ে দেশলাই বার করে ফস করে একটা কাঠি জেলে হ্যারিকেনটা জ্বালিয়ে দিলাম। হরিকে বেশ চঞ্চল আর গম্ভীর মনে হলো। সে এগিয়ে এসে আমার সামনের চেয়ারটায় বসে পড়ল। আমি কিছু বলতে যাওয়ার আগেই হরি তার কণ্ঠস্বরকে যথাসম্ভব গম্ভীর করে বললেন, দেখো দাদা, বারবার এক কথা বলা আমার স্বভাব নয়। তোমাকে ইতিপূর্বেই বলেছি, কোনো রকম কৌতূহল দেখাবে না, অযথা ঘর থেকে বাইরে যাবে না। কিন্তু তুমি আমার কথা শুনছো না, এটা ঠিক নয়। একটু থেমে একটা বুক সেলফের দিকে আঙ্গুল বাড়িয়ে হরি পুনরায় বলতে শুরু করলো, আপাতত তুমি ওই বইগুলো পড়ো। আমার মনে হয় তুমি যা জানতে চাও তার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর একটা কথা তোমাকে বলে রাখি, তুমি অনেক কিছুই হয়তো দেখবে যা তোমার কল্পনা বা চিন্তার বাইরে। তাই বলে হট করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যেও না যেন। হঠাৎ হরির চোখের দৃষ্টি কোমল আর আর্দ্র হয়ে উঠল, কণ্ঠ হয়ে উঠল বাষ্পরুদ্ধ। সে বলল, তোমাকে আমি বিশ্বাস করি দাদা। আমি জানি তুমি নিরহংকারী এবং পরোপকারী। আর এটুকুও জানি তুমি নিশ্চয়ই আমার জন্য এটুকু উপকার করতে কার্পণ্য করবে না। কি যাথা বলছো? আমি হরির কথায় বাধা দিয়ে বলে উঠলাম, উপকার করার প্রশ্ন আসছে কোথা থেকে হরি? তুমি নেমন্তন্ন করেছো, আমি এসেছি। এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি? স্থির দৃষ্টি মেলে হরি তাকালো আমার দিকে। বললে, তুমি বইগুলো হাতে নিলেই বুঝতে পারবে আমি কি চাই আর কি উপকার প্রত্যাশা করি তোমার কাছ থেকে। হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা সাক্ষাৎ নাও হতে পারে। তুমি শুধু বন্ধুকৃতটুকু করলেই আমার তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো দাদা। তুমি শুধু বন্ধুকৃতটুকু করলেই আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো দাদা। তুমি জানো না আমরা অসহ্য যন্ত্রণা ভোগ করছি। নরক যন্ত্রণা যে কি দারুণ যন্ত্রণা তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তুমি আমাকে মুক্তি দাও। হ্যাঁ দাদা, একমাত্র তুমিই পারো আমাকে এই নরক কুণ্ড থেকে উদ্ধার করতে। আজকে এখানেই আমি এই পর্বটি শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি পঞ্চম পর্ব নিয়ে আসছি,
যদি আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।